ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা ক্লাস 7-এর ইংলিশ ব্লুজুম শুরু করেছিলাম। আজকে লেসন 2 একটা সুন্দর গল্প রয়েছে এখানে। সেই গল্পটি হচ্ছে দ্য রিডল অর্থাৎ ধাঁধা। সেই গল্পটি আজকে আমরা সম্পূর্ণ পড়ব এবং সেই গল্প থেকে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এই 8টি অ্যাক্টিভিটি আমরা সম্পূর্ণ করব। তার পেজ নাম্বার হচ্ছে 18 থেকে 23 এবং পরবর্তী ক্লাসে এই লেসন 2 এর যে গ্রামার পার্টটা রয়েছে সেটা সম্পন্ন করব। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের ক্লাস 7-এরই যে আগের ক্লাসগুলো অর্থাৎ রিভিশন লেসন এবং লেসন 1 আমি সম্পূর্ণ করেছি। সেই ক্লাসগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে। শুরু করছি লেসন 2 দ্য রিডল ধাঁধা। তোমাদের আরেকটা কথা বলে রাখি যে তোমাদের যারা ভাই রয়েছে অর্থাৎ ক্লাস 6 বা ক্লাস 5-এ পড়ে তাদের জন্য আমি সমস্ত ইংলিশের ভিডিও আমি করেছি। তো সমস্ত ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের মধ্যে চলেই যাবে, সেখানে প্লে লিস্টে সমস্ত ভিডিও করে দেওয়া রয়েছে। তো আজকের গল্প দ্য রিডল আমরা শুরু করছি। আকবর, সবাই নাম শুনেছ, আকবর একজন সম্রাট ছিলেন। তো ওনাকে নিয়ে আজকে গল্পটি। আকবর ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। এম্পারার মানে হচ্ছে যে সম্রাট, আর ইন্ডিয়া মানে যেন ভারতে। তো এটা হলো যে আকবর ছিলেন ভারতের অন্যতম একজন শ্রেষ্ঠ সম্রাট। গ্রেটেস্ট মানে হচ্ছে শ্রেষ্ঠ। হি বলতে এখানে সম্রাট আকবরের কথা বলা হচ্ছে। তো হি বিলংড, তিনি অন্তর্গত ছিলেন টু দ্য মুঘল, অর্থাৎ যে মুঘল আমরা সাম্রাজ্যের কথা শুনে থাকি ইতিহাসে, সেই মুঘল সাম্রাজ্যের মুঘল ডাইনাস্টি অর্থাৎ মুঘল বংশের তিনি অন্তর্গত ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, হিজ 9 অ্যাডভাইসার। তো ওনার কোর্ট মানে হচ্ছে রাজসভা। তো ওনার রাজসভাতে নবরত্ন ছিলেন। নবরত্ন মানে হচ্ছে যে নব মানে 9টি, আর রত্ন মানে হচ্ছে জেমস মানে বলা হচ্ছে রত্ন, ঠিক আছে, এটা বলে নবরত্ন ছিল। তারা কারা ছিল? তারা ছিল তার 9 জন উপদেষ্টা, অর্থাৎ যারা বুদ্ধি পরামর্শ রাজাকে দিয়ে থাকতেন। ওয়ান অফ দিস জেমস, তাদের মধ্যে একজন রত্ন, জেমস মানে রত্ন, ওয়াস বীরবল, অর্থাৎ ছিলেন কি? বীরবল। তো বীরবলের কে নিয়ে আর এই আমাদের সম্রাট আকবরকে নিয়েই আজকে আমাদের গল্প। তো বীরবল যে কতটা জ্ঞানী ছিল তার পরিচয় আজকে আমরা এই গল্পের মধ্যে পেতে চলেছি। নোন ফর হিজ উইট অ্যান্ড উইস্টম। তো এই যে বীরবলের কথা বলা হচ্ছে, যিনি পরিচিত ছিলেন ওনার বুদ্ধি এবং জ্ঞানের জন্য। তো এখানে ছবিটা তোমরা দেখতে পাবে, এখানে সামনেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন সম্রাট আকবর এবং এখানে পেছনে রয়েছেন বীরবল। এখানে বেশ কিছু কথা তোমরা এখানে লক্ষ্য করবে। ক্যান ইউ নেম এনি আদার ফেমাস এম্পারর অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমরা কি ভারতে অন্যান্য বিখ্যাত সম্রাট সম্পর্কে সম্রাট নাম বলতে পারবে? হ্যাঁ, অনেকজনই ছিলেন, যেমন আলাউদ্দিন খলজি ছিলেন, শাহজাহান ছিলেন। তারপর রয়েছে যে হোয়াই উড এ পারসন বি কল্ড এ জেম, অর্থাৎ কেন একজন মানুষকে জেম মানে রত্ন বলা হয়ে থাকে? কারণ কি তিনি যদি কোনো কাজে অতিরিক্ত দক্ষ হয়ে থাকতেন, তো তার জন্য ওনাকে তার জ্ঞানের জন্য বলা হয়ে থাকে রত্ন। তো সেরকম এটা উত্তরটা এরকম হতে পারে যে পার্সন ইজ কল্ড এ জেম ফর হিজ প্রফিসিয়েন্সি ইন এনি কাইন্ড অফ স্পেয়ার অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজ হোক বা কোনো নলেজ, অর্থাৎ কোনো জ্ঞানের ক্ষেত্রে যে কোনো হতে পারে। তারপর রয়েছে ক্যান ইউ নেম এনি আদার জেম অফ আকবরস কোর্ট আদার দেন বীরবল, অর্থাৎ যে এই আকবরের যে রাজসভাতে এই বীরবল ছাড়াও তো আরও তো 8জন রত্ন ছিলেন, তাদের মধ্যে কারো কি নাম দিয়ে বলতে পারো? হ্যাঁ, বলতে পারি। সম্রাট আকবরের রাজসভাতে তানসেন নামে একজন ছিলেন যিনি ভালো গান করতেন। তো এই গেল, এবার আমাদের আসল গল্পতে আমরা প্রবেশ করব। গল্পটি এখান থেকে শুরু হচ্ছে। লেটস রিড।
দ্য কিং অফ কিংস, এখানে বলছে দ্য কিং মানে রাজা, অফ কিংস অর্থাৎ রাজাদের রাজা, এই মানেটা হচ্ছে রাজাদের রাজা। এম্পেরর আকবর, এম্পেরর মানে হচ্ছে সম্রাট, আর আকবর মানে হচ্ছে আকবর, সরি আকবর তো বলা হচ্ছে আকবরের সম্পর্কে। তো রাজাদের রাজা সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, রুলড মানে শাসন করেছিলেন, ওভার ইন্ডিয়া মানে, ওভার মানে সম্পূর্ণ, ইন্ডিয়া মানে হচ্ছে ভারতে, অর্থাৎ সম্পূর্ণ ভারতে যিনি শাসন করেছিলেন। ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তো আমি মাঝে মধ্যে ভুল বলি এটাই যে আমি যখন এখানে আঙুল করে দাগটা টানি তখন পুরো সেন্টেন্সটা গাঢ় থাকে, তার জন্য আমাকে এটা একটু দেখতে সমস্যা হয়ে থাকে। তো এটা মানে হচ্ছে যে রাজাদের রাজা সম্রাট আকবর যিনি সমগ্র ভারতে শাসন করেছিলেন, তিনি আর্ট মানে হচ্ছে কলা, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, এবং মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। তো তিনি কলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের প্রেমিক বলতে গেলে, তো এখানে লাভার বলতে গেলে প্রেমিক, তো প্রেমিক ছিলেন মানে ভালোবাসতেন। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং অর্থাৎ একদিন সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটছিলেন, ইন হিজ ভ্যাস্ট গার্ডেন, ওনার ভ্যাস্ট মানে বিশাল, ঠিক আছে, ওনার বড় বাগানে। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, অর্থাৎ ওনার বাগানে সারিবদ্ধভাবে গাছ ছিল, দ্যাট প্রডিউসড, যেগুলি প্রদান করতো বা ফল প্রদান করতো, প্রডিউস মানে প্রদান করা, দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, অর্থাৎ সে প্রদান করতো কি, সেই রাজ্যের সবথেকে সুস্বাদু এবং রসালো ফলগুলি। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন, তো ওই বাগানে অর্থাৎ ওনার বাগানেই ফুলগুলো কীরকম ছিল, সমস্ত আকারের এবং সমস্ত ধরনের ফুল সেখানে ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, অর্থাৎ হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত, আর ফেভারিট মানে পছন্দের, মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী। তো ওনার সাথে ওনার সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবলও ছিলেন। বাট কিন্তু দ্য গ্রেট এম্পেরর, অর্থাৎ সম্রাট আকবর ডিড নট হ্যাভ মানে ছিল না, পিস মানে শান্তি, অফ মাইন্ড অর্থাৎ মনের মধ্যে, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, অর্থাৎ এই যে গুণটি এটা কোনো কারোর মধ্যেই থাকে না, নট ইভেন দ্য কিং অফ কিংস, এমনকি এই রাজার মধ্যেও ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, অর্থাৎ এই সৌন্দর্যটাকে প্রশংসা করতে পারবেন না এরকম নয়, মানে এই যে বাগানের সৌন্দর্যটাকে দেখে তিনি চুপচাপ ছিলেন এবং তার মনের মধ্যে শান্তি ছিল না, এই কথাটা বলার জন্য বলা হচ্ছে যে বাগানের সৌন্দর্য দেখেও যে তিনি তার প্রশংসা না করেই ছিলেন, এটার পক্ষে তো একটা ভাবাটা অন্যরকম লাগছিল। ওয়াইজ বীরবল, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, বীরবল অর্থাৎ জ্ঞানী বীরবল, নোটিসিং দিস মানে এই আকবরের যে মনের মধ্যে শান্তি ছিল না সেটা লক্ষ্য করেই, আক্সড আকবর, অর্থাৎ আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট পাওয়ারফুল কিং, ও হে মহান শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কোন জিনিসটা আপনাকে সমস্যায় ফেলেছে, ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনাকে দেখে যে আপনার স্বাভাবিক অবস্থায় বলে মনে হচ্ছে না, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, অর্থাৎ কারণ আমার সম্রাট তার এই পৃথিবীর শ্রেষ্ঠ সাম্রাজ্যের সৌন্দর্য উপভোগ না করে থাকতে পারেন না। আকবর তখন উত্তর দিচ্ছেন, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ, দেয়ার ইজ ইনডিড এ রিডেল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, এতে কী বলছে, দেয়ার ইজ ইনডিড এ রিডেল, অর্থাৎ এখানে একটি ধাঁধা রয়েছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে সমস্যায় ফেলেছে, অ্যান আইডিয়াল থট, আইডিয়াল মানে হচ্ছে যে অলস, ঠিক আছে, আর থট মানে চিন্তা, তো একটি অলস চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ অরি, অর্থাৎ যেটি আমার মধ্যে মাঝে মধ্যে আসে
তো সেটি হচ্ছে আমার দুশ্চিন্তার কারণ। আই অ্যাম ট্রাভেলড, আমি সমস্যায় রয়েছি, বিকজ কারণ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার, আমি একটা উত্তর খুঁজে পাচ্ছি না, টু এ সিম্পল কোশ্চেন, একটি সাধারণ প্রশ্নের। প্রশ্নটা কি? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিংস অন দিস প্ল্যানেট, এই গ্রহের সবথেকে দ্রুতগামী বস্তুটি কী? তো এই যে গল্পের নামটা রিডেল হলো, RIDDL, রিডেল, যেটা হচ্ছে ধাঁধা। ধাঁধা তো তোমরা শুনে থাকবে, অর্থাৎ যে কোনো একটি জিনিস সম্পর্কে, সেটা সম্পর্কে কোনো হিন্টস দেওয়া হয়ে থাকে, তো সেটি আমাদেরকে আইডিয়া করে নিতে হয়, তো সে সম্পর্কেই বলা হয়ে থাকে। তো এখানে যেমন একটি প্রশ্ন দেওয়া রয়েছে যে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিংস অন দিস প্ল্যানেট, অর্থাৎ আমাদের পৃথিবীতে সবথেকে দ্রুততম বস্তু কোনটি? এটা কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর উত্তরটা এখানে বীরবল দিয়েছিলেন। তো একটি ঘটনাটার মাধ্যমে, একটা ঘটনা ঘটেছিল তার মাধ্যমে দিয়েছিলেন, তো সেটাই আমরা আজকে জানব। বীরবল সেড, বীরবল বললেন, ইজ দ্যাট অল ইউ ম্যাজেস্টি, যে হে প্রভু, এটাই কি সব? কল ইউর কাটিয়ার্স টুগেদার, কাটিয়ার্স মানে হচ্ছে যে ওই রাজসভার পরিষদবর্গ, অর্থাৎ রাজসভায় যে সমস্ত আরও গুণী ব্যক্তিরা থাকেন তাদেরকে সবাইকে একসাথে বলা হয়েছে যে পারিষদবর্গ। তো কল ইউর কাটিয়ার্স টুগেদার, অর্থাৎ আপনার পারিষদবর্গকে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তো দেখা যাক তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে কি না। ইফ নট, যদি না হয়, দেন আই অ্যাম সার্টেন, আমি অবশ্যই, আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, তখন আমি নিশ্চয়ই আপনাকে বলতে পারবো যে এই গ্রহের দ্রুততম বস্তু কোনটি। অ্যাট দ্য কিংস কোর্ট, অর্থাৎ সেই সম্রাটের যে সভায়, মেনি হার্ড দ্য কোশ্চেন, সকলেই প্রশ্নটা শুনেছিলেন। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটি আকবরকে সমস্যায় ফেলেছিল। মোস্ট আর পাজেলড, বেশিরভাগজনই কী হয়েছিলেন? বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। সাম সেড, কিছুজন বলেছিলেন, বুল্লক কার্স, অর্থাৎ গরুর গাড়ি। আদার সেটস, অন্য কিছুজন বললেন, হর্সেস মানে ঘোড়া। বাট বীরবল জাস্ট মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে হেসেছিলেন। আফটার এভরি ওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পারার আকবর, আফটার এভরি ওয়ান হ্যাড ফেল, অর্থাৎ যখন প্রত্যেকেই ব্যর্থ হলো, স্যাটিসফাই মানে যে সন্তুষ্ট করা, তো সন্তুষ্ট করা কাকে? যে সম্রাট আকবরকে। বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোশ্চেন, বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোশ্চেন, তখন বীরবল তার প্রশ্নের উত্তর দিতে চাইলেন। হি সেড, তিনি বললেন, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, যে হে প্রভু, এটা হলো মানুষের মন। তো গল্পটা পড়া হোক, আমি তোমাদেরকে আরেকটি প্রমাণ দেব যে মানুষের মন এখানে কেন বলা হয়ে থাকে পৃথিবীর সবথেকে দ্রুততম বস্তু। টু প্রুভ ইট, এটাকে প্রমাণ করতে, হি সেড, তিনি বললেন, অর্থাৎ বীরবল বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, তখন কি বললেন? যে আমাদের রাজ্যের লোকেদের মধ্যে কেউ কোনো একজন আমাকে একটি সমস্যা প্রদান করুন। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট, আই শ্যাল শো ইউ, অর্থাৎ আমি আপনাদের দেখাবো, হাউ ফাস্ট মানে কি দ্রুত, আই ক্যান সলভ ইট, আমি কি এটা সমাধান করব, ইউজিং দ্য পাওয়ার অফ মাই মাইন্ড অ্যালোন, অর্থাৎ আমার যে মনের শক্তি, একমাত্র আমার মনের শক্তিকে সাহায্য করে, বা মনের শক্তিকে কাজে লাগিয়ে। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ সেই সবার মধ্যে থেকে বা দর্শকের মধ্যে থেকে একজন মানুষ সামনে আসলেন। হি ক্লেমড, তিনি দাবি করলেন, ক্লেম মানে দাবি করা, দ্যাট যে হিজ নেইবার, অর্থাৎ তার প্রতিবেশী, হ্যাড সোল্ড মানে বিক্রি করেছিলেন, হিম তাকে, হিজ ওয়েল, অর্থাৎ ধরে রাখি যে ইনি একজন মানুষ, ঠিক আছে, সাপোজ আমি ছবি আঁকছি না এরকম বলছি, তো ইনি একজন মানুষ,
তো ইনি রাজসভায় আসলেন, ঠিক আছে, রাজসভায় আসলেন, দিয়ে কি বললেন যে এটা হচ্ছে ওনার প্রতিবেশী। তো ওনার কি বললেন যে ওনার এই প্রতিবেশী কি ওনাকে একটি কি করেছে, একটি কুয়ো বিক্রি করেছে, ঠিক আছে, ওই মানে হচ্ছে কুয়ো বিক্রি করেছেন। তো কুয়োটা এরকম, আগে তো জানেন যে কুয়োতে আগে জল থাকতো, সবাই জল খাওয়ার জন্য কুয়ো ব্যবহার করতো। তো তারপর কি হলো, নাও এখন হোয়েন হি ওয়ান্টেড, যখন তিনি চাইতেন টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, অর্থাৎ সেই কুয়ো থেকে জল তুলতে। মানে আমি প্রথমে যে ব্যক্তিটি যে ব্যক্তিটি কুয়োটা কিনেছেন ওনার কথা বলছি। তো উনি যখন কুয়োটা কিনলেন ওনার প্রতিবেশীর কাছ থেকে, ওনার প্রতিবেশীর কাছ থেকে, কী হলো যে তখন তিনি এখান থেকে যে কুয়োর থেকে এভাবে জল তুলতে হয়, ঠিক আছে, এখান থেকে কপে কল লাগিয়ে এখানে বালতি থাকে, সেই বালতির মাধ্যমে জল তোলে। তো যখন চাইছিলেন যে এই কুয়ো থেকে জলটা তুলতে যাচ্ছিল, তো কি বলছে, নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, অর্থাৎ যখন তিনি সে কুয়ো থেকে জল তুলতে গেলেন, হিজ নেইবার মানে এই যে নেইবার মানে এই যে প্রতিবেশী, ইনি হচ্ছেন প্রতিবেশীটা। তো ইনি কিন্তু এনাকে কুয়োটা বিক্রি করেছিলেন। তো হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ মানে হচ্ছে যে কোনো টাকা দাবি করা। তো চার্জ হিম মানি ফর ইট, অর্থাৎ যখন তিনি জল তুলতে যাচ্ছেন তখন বলছেন যে টাকা দিতে হবে, এটা বলছেন। তো যখন জল তুলতে যাচ্ছেন তখন বলছেন প্রতিবেশী তার জন্য টাকা দাবি করছে বা অর্থ দাবি করছে। আফটার বিং সামান্ড টু দ্য কোর্ট, অর্থাৎ তারপর কি হলো যে যখন তাকে কোর্টে ডেকে পাঠানো হলো, অর্থাৎ এই প্রতিবেশীকে যখন এই রাজসভায় ডেকে পাঠানো হলো, হিজ নেইবার অর্থাৎ ইনি তখন কি বলছেন, আর্গিউড মানে যুক্তি দেখালেন, দ্যাট যে হি হ্যাড অর্থাৎ ইনি, ঠিক আছে, তো ইনি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, অর্থাৎ তিনি শুধুমাত্র এই কুয়োটি এনাকে বিক্রি করেছেন, নট দ্য ওয়াটার ইন ইন্ডিয়া, অর্থাৎ এই কুয়োর মধ্যে জলটাকে বিক্রি করেননি। এবার সমস্যাটা বোঝা গেল, যে পুরো সমস্যাটা এটাই যে এনার এই প্রতিবেশী এনাকে একটি কুয়ো বিক্রি করেছেন, কোন কুয়োটি, এই কুয়োটি বিক্রি করেছেন, ঠিক আছে। কিন্তু যখন কুয়োটি কেনার পরে এই ব্যক্তি যখন এখান থেকে জল তুলতে যাচ্ছেন, তখন এই প্রতিবেশীটি বাধা দিয়ে বলছেন যে আপনি এখান থেকে জল তুলতে পারবেন না। কারণ কি, যে এটাই বলছে যে আপনি জল তুলতে পারবেন না, কী জন্য, কারণ তিনি তখন বলছেন এই প্রতিবেশী যে আমি আপনাকে শুধু এই কুয়োটা বিক্রি করেছি, কুয়োর মধ্যে জলটা বিক্রি করিনি, তার জন্য তুমি যদি জল তুলতে যাও তাহলে তার জন্য টাকা দিতে হবে আলাদা। এই হলো সমস্যা, ঠিক আছে। আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, অর্থাৎ আকবর এই যুক্তিটি যত্ন সহকারে শুনলেন। অ্যান্ড আক্সড বীরবল, এবং বীরবলকে বললেন টু সেটেল দ্য ডিসপিউট, অর্থাৎ এই সমস্যাটির সমাধান করতে। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান, বীরবল সে মানুষটির দিকে তাকিয়ে হাসলেন। অ্যান্ড সেড, এবং বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমি মনে করি এই সমাধানটি খুবই সহজ। ইট ইজ ইউর ওয়েল নাও, তো আমাকে ছবিটা আরেকবার আঁকতে হবে, না তোমরা বুঝতে পারবে না যে কুয়োটি মানে কাকে বলা হচ্ছে। অর্থাৎ এই ব্যক্তিটি আমি কুয়োটি কিনেছিলেন, ঠিক আছে, ইনি কুয়োটা কিনেছেন। কার কাছ থেকে, এই ব্যক্তির কাছ থেকে। এবার কি বলছেন বীরবল, যে ইট ইজ ইউর ওয়েল নাও, অর্থাৎ এটা এখন আপনার, এই ব্যক্তির জন্য বলা হচ্ছে এটি এখন আপনার কুয়ো, অর্থাৎ এই কুয়োটি এখন আপনার, ঠিক আছে, এটি এখন আপনার কুয়ো।
কারণ কি, এই কুয়োটি এই প্রতিবেশী নাকি বিক্রি করেছেন, তাহলে কুয়োটি কী হয়ে গেছে, এটা তো আপনার হয়ে গেছে। কুয়োর ভেতরে জলটা নাই থাকতে পারে আপনার। তখন কি বলছে বীরবল, যে এই কুয়োটি এখন আপনার। ইউর নেইবার, আপনার এই প্রতিবেশী, শুড বি পেইং, অর্থাৎ ওনাকে টাকা দেওয়া উচিত, রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর কোয়েল, অর্থাৎ যে আমরা যে কুয়োটা ব্যবহার করছে এবং করে আমরা কুয়োর মধ্যে যে জলটা রেখেছে, আমরা কুয়োর মধ্যে এনার কুয়োর মধ্যে জলটা রেখেছে, সেই জলটা রাখার জন্য যে আমরা কুয়োটাকে ব্যবহার করছে, তার জন্য আপনার এই প্রতিবেশীকে টাকা দেওয়া উচিত। বোঝা গেল এবার সমস্যাটা? বীরবল কি সুন্দরভাবে এটা বুঝিয়ে দিলেন। প্রথমে যখন কুয়োটি প্রতিবেশীটি এনাকে বিক্রি করেছেন, তখন এই ব্যক্তিটি তখন কী বলেছিলেন, যে আমি আপনাকে শুধু কুয়ো বিক্রি করেছি, কুয়োর মধ্যে জলটাকে বিক্রি করিনি। তখন এই সমস্যা শুনে বীরবল কী বললেন, যে এই কুয়োটি যখন বিক্রি করেছেন, তখন তো কুয়োটি এখন পুরোটাই এনার, ঠিক আছে, জলটা নাই হতে পারে। তখন কি বলছেন, যদি প্রতিবেশীটি এর মধ্যে জলটি রাখছেন, তার মানে কি এই পুরো কুয়োটাকে ব্যবহার করছেন, কুয়োর মধ্যে জলটা রাখছেন, তার জন্য কি বলছেন, তাহলে এই যে জলটা কুয়োর মধ্যে রাখছেন, তার জন্য এনাকে টাকা দিতে হবে, যে এই জলটা রাখার জন্য ভাড়া দিতে হবে। বুঝতে যাচ্ছে এবার? এটা তখন বীরবল ভালো করে বললেন। তখন কি বলছেন, ইফ হি ওয়ান্টস টু পে ফর হিজ ওয়াটার, অর্থাৎ এই জলটির জন্য যদি এই প্রতিবেশীটি টাকা দাবি করেন, হি মাস্ট পে ফর ইউজিং ইউর কোয়েল, ইউর ওয়েল, অর্থাৎ এনার জন্য বলছে, হি বলতে এখানে এই প্রতিবেশীর কথা বলা হচ্ছে, তো ওনাকে অবশ্যই টাকা দেওয়া উচিত, যে ইনি যখন এই কুয়োটাকে ব্যবহার করে জলটা এর মধ্যে রাখছেন। কি জটিল জিনিস না? আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে প্রতিবেশী নাকি এই কুয়োটি বিক্রি করেছেন, কিন্তু যখনই এই প্রতিবেশীর মধ্যে জল তুলতে যাচ্ছেন, তখন ইনি বলছেন যে এখানে জল তোলা হবে না। কারণ কি, কারণ এই শুধু এর মধ্যে জলটাকে নিয়ে বিক্রি করেননি, শুধু কুয়োটাকে বিক্রি করেছেন। তখন বীরবল শুনে কী বললেন, যে কুয়োটি তখন বিক্রি করেছেন, তার মানে কি কুয়োটা পুরোটা এখন আপনার, আপনার, ঠিক আছে। তো কুয়োর মধ্যে জলটা আপনার হতেই পারে, আপনার হতেই পারে, কিন্তু কুয়োটার মধ্যে জলটা যে রাখছেন, তার ভাড়া হিসাবে আপনাকে এনাকে টাকা দেওয়া উচিত। তখন এই যে ব্যক্তিটি তখন কি বলছেন, দ্য নেইবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড, অর্থাৎ তখন বুঝতে পারলেন এই প্রতিবেশীটি, যে আমি যে যুক্তিতে হেরে গিয়েছি, অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং তিনি মুহূর্তের মধ্যে তার দাবিটা তুলে নিলেন। অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইস্টম অফ বীরবল, অর্থাৎ সমস্ত যারা লোকজন ছিলেন, তিনি সমস্ত লোকই বীরবলের যে জ্ঞানে বিস্মিত হলেন। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, অর্থাৎ এবং যে মানুষের মনের যে দ্রুততা, এটাকেও প্রমাণ করতে বুঝতে পারলেন। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যেটি কোনো সমস্যা খুব সহজেই সমাধান করতে পারে। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যি করেই তাই, যে মানুষের মনের মতো দ্রুতগামী আর কোনো বস্তু নেই। এখানে একটি ছবি দেখতে হবে যে বীরবলের। এবার আমি তোমাদেরকে যে বলেছি, যে লাস্টে তোমাদের প্রমাণ দেব যে মানুষের মন কেন দ্রুততম বস্তু বলা হয়ে থাকে। আমরা জানি যে রকেট অনেক দ্রুত যায়, যার স্পিডটা তোমরা ধরে রাখতে পারো 12 কিমি প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 12 কিমি যায়, ঠিক আছে, 1 সেকেন্ডে 12 কিমি যাচ্ছে। এবার তোমাদেরকে আমি হঠাৎ করে একটা প্রশ্ন যখন করি, বলো তো তাজমহল কেমন দেখতে, বা বলো তো যে হাওড়া ব্রিজ কেমন দেখতে, তো যখনই আমি তোমাদেরকে এই প্রশ্নটা করছি যে তাজমহল কেমন দেখতে বা হাওড়া ব্রিজ কেমন দেখতে, তোমাদের মনের মধ্যে সঙ্গে সঙ্গে যে তাজমহলের ছবিটা ভেসে আসছে, তাই না, বা হাওড়া ব্রিজের ছবিটা ভেসে আসছে। তো আমাদের এখান থেকে যদি তাজমহলের কথা ভাবি, তাহলে তার
দূরত্ব অনেকটাই, 2-3টে রাজ্য পেরিয়ে যেতে হবে। তো ওটা ছেড়ে দিয়ে তোমাদেরকে এটা বলি যে বলো তো সূর্য এখন কোথায় রয়েছে? তো যেই সূর্যের কথা বললাম তোমাদের মনটা পুরোটা সূর্যের কাছে চলে গেল, তোমাদের চোখের মধ্যে ভেসে আসলো সূর্যের ছবিটি। তো সূর্য আমাদের থেকে কত দূরে রয়েছে? সূর্য আমাদের থেকে 15 কোটি কিমি দূরে রয়েছে, 15 কোটি কিমি। তো আমি যখনই প্রশ্ন করলাম যে সূর্য কত দূরে রয়েছে, তো তোমাদের ভাবতে 1 সেকেন্ডও সময় লাগেনি সূর্য ব্যাপারে, সঙ্গে সঙ্গে সূর্যের ছবিটা তোমার মনের মধ্যে চলে আসলো। এই যে মনের শক্তিটি, এই যে মনের শক্তি যে বলার সঙ্গে সঙ্গে সূর্যের ছবিটা ভেসে আসলো, তো তার জন্য বলা হয়ে থাকে যে এখান থেকে আমাদের মনটা মুহূর্তের মধ্যে সূর্যের কাছে চলে গেল। তো এই যে অল্প সময়ের মধ্যে এত দূর যাওয়া আসা, মানে যার কোনো ভাবাই যায় না যে মনটা আমাদের কোথা থেকে কোথায় যেতে পারে। তো আবার যদি বলি যে বলো তো চাঁদ কেমন দেখতে, তো মুহূর্তের মধ্যে কি তোমাদের মনের মধ্যে কি আসবে? যে চাঁদের ছবিটি তোমাদের চোখে ভেসে চলে আসবে। চাঁদ আমার থেকে যে প্রায় 3 লাখ কিমি দূরে অবস্থিত, তাই না? তো সঙ্গে সঙ্গে ওখানে চলে যাচ্ছে। তো এই জন্যই বলছি যে মন হচ্ছে আমাদের সবথেকে দ্রুততম বস্তু। তাই মনের সাহায্যে আমরা যে কোনো জিনিসই মুহূর্তের মধ্যে চিন্তা করে বলে ফেলতে পারি। তো এখানে ওয়ার্ড নেস্টে বেশ কিছু ওয়ার্ড রয়েছে। অ্যাপ্রিসিয়েট, টু আন্ডারস্ট্যান্ড দ্য ওর্থ অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর গুরুত্ব সেটা বুঝতে পারা বা মেনে নেওয়া, সেটা হচ্ছে প্রশংসা করা এক কথায়। রিডেল, এ ভার্বাল পাজেল, অর্থাৎ আমি বললাম যে ধাঁধা। কটিয়ার্স, এ পার্সন হু ইজ পার্ট অফ দ্য কোর্ট অফ এ কিং অর এ কুইন, অর্থাৎ কোনো রাজা বা রানীর যে সবার মধ্যে কোনো একজন ব্যক্তি। সামন, কল ফর, মানে ডেকে পাঠানো। আর আউটউইটেড, ডিফিটেড বাই লজিক, অর্থাৎ যুক্তির সাহায্যে হেরে যাওয়া। এবার আমরা প্রশ্নগুলো সম্পন্ন করব। প্রথমে একটি রয়েছে চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। তো এটা রয়েছে এমপারার আকবর ওয়াজ ওয়াকিং, অর্থাৎ সম্রাট আকবর হাঁটছিলেন কোথায়? ইন হিজ, কোথায়? ইন হিজ, ইন ইন দ্য রয়্যাল গার্ডেন, ইন দ্য রয়্যাল গার্ডেন, অর্থাৎ ওনার যে রাজার যে রাজসভার যে রাজা মানে বাড়ির মধ্যে বাগানটা রয়েছে, যে বাগানে। 2 নম্বর রয়েছে বীরবল ওয়াজ আকবরস, অর্থাৎ বীরবল হলেন আকবরের কি? এটা হবে এটা মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। সিটে রয়েছে দ্য এম্পারার ওয়াজ, অর্থাৎ রাজা ছিলেন কি? অরিড, চিন্তিত। ডিটটা হবে দ্য ফাস্টেস্ট থিংস অন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে দ্রুততম যে বস্তু কি? বুঝতেই পারছো, দ্য হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষের মন। তারপর হচ্ছে দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই, অর্থাৎ সেই নেইবারটি যুক্তিতে হেরে গিয়েছিল কার কাছে? বীরবলের কাছে, ঠিক আছে, বীরবল। অ্যাক্টিভিটি 1 সম্পন্ন করলাম, এবার অ্যাক্টিভিটি 2তে চলে যাব। এখান থেকে তোমাদের ভালো করে দেখতে হবে, কারণ এখানে ট্রু ফলস রয়েছে এবং সেগুলো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমাদের লিখতে হবে। এটা রয়েছে এম্পারার আকবর ওয়াজ ভেরি অরিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন, অর্থাৎ সম্রাট আকবর ভীষণ চিন্তিত ছিলেন যখন তিনি ওনার বাগানের মধ্যে ঘুরছিলেন। হ্যাঁ, এটা সত্য, ট্রু, এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এই লাইনটি লিখবো আমরা, বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু যে মহান সম্রাট আকবরের মনের মধ্যে কোনো শান্তি ছিল না। এই লাইনটা আমরা লিখবো। লাইনটা তোমরা দেখতে পাবে, এই যে বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। তো এই লাইনটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। বিয়েটি রয়েছে দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর, অর্থাৎ আকবরের বাগানের মধ্যে কোনো ফুল এবং ফল ছিল না, তাই কি না? ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এই লাইনটি লিখতে হবে, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, দেয়ার ওয়ার ফলোয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। তো এই লাইনটি তোমরা পেয়ে যাবে এখানে, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম, দেয়ার ওয়ার ফলোয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন, অর্থাৎ তার
বাগানটা সারিবদ্ধভাবে সেই গাছের সম্পূর্ণ ছিল, যেগুলো প্রদান করত সুস্বাদু এবং রসালো ফল, তা সমস্ত রাজ্যের মধ্যে যেখানে বেশি পাওয়া যেত। আর সেখানে সমস্ত আকারের এবং সমস্ত যে ধরনের ফুল তার বাগানে পাওয়া যেত। তো এই লাইনটা আমাদের লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। সিটি রয়েছে বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেল, অর্থাৎ বীরবল যে এই আকবরের সমস্যা সম্পর্কে অচেতন ছিল, তো এটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এখানে লিখবে ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, অর্থাৎ সেখানে যে বীরবল বুঝতে পেরেছিলেন যে তিনি নিজের স্বাভাবিক অবস্থায় নেই, তো তার জন্যই এই লাইনটা আমাদের লিখতে হবে ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ। ডিটে রয়েছে বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং টু আকবরস কোয়ারি, অর্থাৎ বীরবল সফল হয়েছিলেন তার আকবরের যে প্রশ্নটা উত্তর দিতে। হ্যাঁ, এটা ট্রু। তো এই লাইনটা এখানে লিখতে হবে হি সেড ইউর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, অর্থাৎ তিনি বললেন যে হে প্রভু, এটা হলো মানুষের মন। এই যে উত্তরটা তখন দিয়েছিলেন, এই লাইনটা আমরা লিখব। তারপর ইটে রয়েছে দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইস্টম অফ বীরবল, অর্থাৎ যে আকবরের রাজসভায় মানুষজন বীরবলের জ্ঞানে বিস্মিত হয়েছিলেন। তো এটা ট্রু, সত্য। তো এখানে লাইনটা আমরা শেষের দিকে পাবো দে অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইস্টম অফ বীরবল। তারপর লাইনটা আরও রয়েছে, আমরা 3টে ডট দিয়ে সম্পূর্ণ করব। তো এই গেল অ্যাক্টিভিটি 2। আমরা এবার অ্যাক্টিভিটি 3তে চলে যাব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং তোমাদের বন্ধুর মধ্যে এটা শেয়ার করতে ভুলো না। তো এখানে অ্যাক্টিভিটি 3টা রয়েছে খুবই সহজ, যে হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস, অর্থাৎ তোমরা যে পড়লে, তো এটা কী ধরনের একটি পাঠ। প্লে মানে হচ্ছে নাটক, ঠিক আছে, নাটক। এসে মানে হচ্ছে প্রবন্ধ, আর স্টোরি মানে তুমি জানো যে গল্প। তো বুঝতে পারছো এটা এটি একটা গল্প, ছোট গল্প। তো ইট ইজ এ প্লে, সরি স্টোরি, আমি ভুল বলে ফেললাম, ইজ এ স্টোরি, এর গল্প। তো 4 নম্বর অ্যাক্টিভিটি রয়েছে যে গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি, গিভ রিজন ফর ইউর অ্যান্সার, অর্থাৎ এই যে গল্পটি পড়া হলো দ্য রিডেল, তো এই গল্পটি আর কি নাম হতে পারে, তোমাদের মতো আর কি নাম হতে পারে, তো সে নামটি দাও এবং তার সপক্ষে যুক্তি দাও। তো আমি নামটা দিয়েছি বীরবল দ্য স্কলার, তা বীরবল সে জ্ঞানী। তো অ্যাজ এভরি ওয়ান অফ দ্য কিংস কোর্ট হ্যাড ফেল্ড টু স্যাটিসফাই এম্পারার আকবর উইথ দেয়ার অ্যান্সার, অর্থাৎ যেহেতু সেই রাজার রাজসভায় সকলেই ব্যর্থ হয়েছিল রাজার প্রশ্নের উত্তর দিতে, বাট ফ্রম দ্য বিগিনিং বীরবল অলরেডি নিউ দ্য অ্যান্সার, কিন্তু প্রথম থেকেই বীরবল তার উত্তরটা জানতো। তো 4 অ্যাক্টিভিটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখানে অ্যাক্টিভিটিগুলো গুরুত্বপূর্ণ রয়েছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, অর্থাৎ মানে সহকারে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এটা হচ্ছে আকবর আক্সড বীরবল, অর্থাৎ আকবর বীরবলকে জিজ্ঞাসা করেছিলেন টু সলভ এ রিডেল, অর্থাৎ একটি ধাঁধা সলভ করতে, টু সলভ এ রিডেল, এটা উত্তর হলো। বিটে রয়েছে মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর আর পাজেল্ড, অর্থাৎ সেই রাজার রাজসভার বেশিরভাগ মানুষই হতভম্ব হয়েছিলেন কি বাই দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, অর্থাৎ সেই প্রশ্নটি শুনে বা সেই প্রশ্নটি শোনার পর যেটি আকবরকে সমস্যায় ফেলেছিল। এখানে আকবর বানানটা স্পেলিংটা নিয়ে এইচটা তোমরা কেটে দেবে, এটা স্পেলিংটা ভুল হয়েছে একটু। তারপর সিটে রয়েছে যে উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, অর্থাৎ ওনার যে দাবিটা মুহূর্তের মধ্যে তুলে নিলেন। দেখে দ্য নেইবার ওয়াজ আউটউইটেড, অর্থাৎ সেই প্রতিবেশীটি যুক্তিতে হেরে গেলেন এবং ওনার দাবিটি দ্রুত তুলে নিলেন। তারপর ডিটে রয়েছে দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, তথা পৃথিবীতে সবথেকে দ্রুততম বস্তু হলো মানুষের মন। তো এই শূন্যস্থানগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখে নাও ভালো করে। অ্যাক্টিভিটি 6-এ চলে যাবো আমরা। এখানে কজ এফেক্ট রয়েছে, কজ মানে হচ্ছে কারণ আর এফেক্ট মানে হচ্ছে ফলাফল। প্রথমে 1-এর
বইয়ের মধ্যে একটু দেখতে হবে, নাহলে লেখাগুলো একই রকম হয়ে গেছে। তো একে তুমি লক্ষ্য করবে যে এখানে দেওয়া রয়েছে আকবর ওয়াজ ট্রাভেল, অর্থাৎ আকবর সমস্যায় পড়েছিলেন। কারণটা কি? কারণ একটি ধাঁধা ছিল যেটি তাকে সমস্যায় ফেলেছিল। তো উত্তরটা এখানে হবে যে আকবর কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন, অর্থাৎ আকবর একটি সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। দুইটা এখানে দেওয়া রয়েছে যে এম্পারার আকবর আস্কড বীরবল টু সলভ এ রিডল, অর্থাৎ সম্রাট আকবর বীরবলকে একটি ধাঁধা সমাধান করার জন্য দিলেন। তখন বীরবল এখানে তার ফলটা কী হলো? বীরবল টোল্ড হিম দ্যাট হি উড সার্টেনলি গিভ দ্য অ্যান্সার অফ দ্যাট রিডল, অর্থাৎ বীরবল তখন বললেন যে হ্যাঁ, অবশ্যই তিনি ওনার উত্তর, যে ধাঁধার উত্তরটা দিয়ে দেবেন। তারপর তিনটা রয়েছে, এফেক্ট দেওয়া রয়েছে দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম ওয়েল, অর্থাৎ প্রতিবেশীটি কুয়ো থেকে জল তোলার জন্য টাকা দাবি করেছিলেন। তো তার কারণটা কী ছিল? তখন কী দেখেছিলেন কারণটা? যে তিনি ওনাকে শুধু কুয়োটা বিক্রি করেছেন, কুয়োর মধ্যে জলটাকে বিক্রি করেননি। এটাই হবে হিজ নেইবার আর্গিউড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার। বোঝা গেল? খুবই সহজ জিনিস, তোমার পাঠের মধ্যে উত্তরগুলো খুঁজে পেয়ে যাবে। এবার অ্যাক্টিভিটি 7টা তোমাদের একটু সময় লাগবে। এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। প্রথমে এটা রয়েছে যে হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার লাভড, অর্থাৎ সম্রাট আকবর ভালোবাসতেন সেই সমস্ত জিনিসগুলো কী কী? উত্তরটা হবে এখানে, এখান থেকে শুরু হচ্ছে দ্য গ্রেট এম্পারার, গ্রেট মানে এম্পারারটা বাদ গিয়ে গেছে, ঠিক আছে? এখানে লিখে নেবে তোমরা যে গ্রেট, তারপর এই মাঝে এম্পারার, গ্রেট, এই যে এম্পারারটা লিখবে। তো দ্য গ্রেট এম্পারার আকবর লাভড ভালোবাসতেন আর্টস কলা, সায়েন্স বিজ্ঞান, লিটারেচার সাহিত্য অ্যান্ড মিউজিক মানে সঙ্গীত। তোমরা উত্তরে লক্ষ্য করবে যে একদম প্রথমেই যে ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক, মানে এই চারটি হচ্ছে তোমাদের উত্তর, যে কলা বিজ্ঞান সাহিত্য এবং সঙ্গীত। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, কেন আকবরের মনের মধ্যে কোনো শান্তি ছিল না? উত্তরটা এখানে হবে যে আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, অর্থাৎ আকবরের মনের মধ্যে কোনো শান্তি ছিল না। বিকজ, কারণ এ রিডেল দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম ওয়াজ হোয়াট ওয়াজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, অর্থাৎ একটি ধাঁধা তার মধ্যে সমস্যা সৃষ্টি করেছিল, যেটি হলো যে এই গ্রহের মধ্যে সবথেকে দ্রুততম বস্তু কোনটি। তাই তো, এটাই ছিল উত্তর। সিটে রয়েছে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ যে দর্শকের মধ্যে থেকে বা রাজসভার মধ্যে থেকে যে মানুষটি এসেছিলেন, তো তিনি কোন সমস্যাটি সামনে রেখেছিলেন? উত্তরটা হয়ে লিখব দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, ক্লেমড মানে দাবি করেছিলেন দ্যাট যে হিজ নেইবার অর্থাৎ তার প্রতিবেশী হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, অর্থাৎ তার প্রতিবেশী তাকে তার কুয়োটা বিক্রি করেছিলেন। বাট হোয়েন কিন্তু যখন হি ওয়ান্টেড টু ড্র তিনি যখন তুলতে যাচ্ছিলেন ওয়াটার জল ফ্রম হিজ ওয়েল ওনার কুয়ো থেকে, দ্য নেইবার অর্থাৎ প্রতিবেশী ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, অর্থাৎ তখন প্রতিবেশী তার কাছ থেকে যে টাকার দাবি করেছিলেন। তো এখান থেকে আমরা উত্তর পাবো, তো হি হচ্ছে যে এ ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, তারপর এখান থেকে শুরু হচ্ছে যে ক্লেমড দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম ওয়েল, বাট না জায়গায় বাট লিখতে হবে, বাট হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম ফর মানি ফর ইট। বুঝা গেল? ডিটা রয়েছে হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, অর্থাৎ কীভাবে বীরবল সেই সমস্যাটিকে সমাধান করেছিলেন। উত্তরটা এখানে হবে যে বীরবল সাজেস্টেড দ্যাট, অর্থাৎ বীরবল এটা প্রস্তাব দিয়েছিলেন যে দ্য নেইবার অলসো শুড বি পেইং রেন্ট, অর্থাৎ সেই প্রতিবেশীকেই অবশ্যই অর্থ প্রদান করা উচিত ফর কিপিং ওয়াটার ইন দ্যাট ওয়েল, অর্থাৎ ওই কুয়োতে জল রাখার জন্য। দাস দ্য নেইবার ওয়াজ আউটউইটেড, যার জন্যই সেই প্রতিবেশীটি সেই যুক্তিতে হেরে গেলেন, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম, এবং ওনার যে দাবিটি সেটা তুলে নিলেন। তো অ্যাক্টিভিটি 7 সম্পন্ন হলো, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং কোথায় কী সমস্যা হচ্ছে বা তোমাদের কীরকম বোঝালে ভালো হতে পারে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও, তাতে আমারও সুবিধা হয় এবং আমি সেভাবে ক্লাসগুলো তোমাদেরকে উপহার দিতে পারি। আজকের লাস্ট অ্যাক্টিভিটি 8 থেকে আমরা এটাই শেষ করব। তো এখানে বলেছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিনোনিম অফ দি ফলোয়িং, অর্থাৎ আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে তোমার টেক্সট থেকে। তো কনফিউজড মানে যেটা অবাক হয়ে যাওয়া বা হতভম্ব হওয়া, সেটা হচ্ছে পাজেলড। ডিমান্ড মানে দাবি করা, ক্লেম। আর্গুমেন্ট মানে যুক্তি, তো ডিসপিউট। আর সারপ্রাইজড মানে অবাক হওয়া, এটা অ্যামেজড বিস্মিত হওয়া। তো আজকের অ্যাক্টিভিটি 8 এখানে শেষ হলো। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি সুন্দর একটি গল্প। আমরা পরবর্তী ক্লাসে এই লেসন 2 এর যে গ্রামার পার্টটি রয়েছে, এখানে অনেকগুলো কাজ রয়েছে। গ্রামার যে ডিগ্রি সেটি রয়েছে, এবং তারপর প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বোঝানো, এবং তারপর কনভারসেশন কীভাবে লিখতে হয় সেটি বোঝানো রয়েছে, এবং লাস্টে একটি সুন্দর স্টোরি রাইটিং রয়েছে, সেটা সম্পন্ন করব। চাই দেখতে থাকো আমার এই চ্যানেল, এবং সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।